কারো হাত পূর্ণ, কারো হাত খালি। কিন্তু গরিব হওয়া কি কোনো অপরাধ? স্বপ্ন দেখা, আশা থাকা, শখ থাকা, প্রয়োজন মেটাবার ইচ্ছা থাকা, এগুলো মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, তা সে বড়লোক হোক বা গরিব। টাকা পাবো রমেশ, এত টাকা পাবো যে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। 2 লাখ টাকা। যথেষ্ট হয়েছে চন্দ্রা। টাকা রোজগার করতে গেলে এখন এইসব করতে হবে? আমি মোটেও এইভাবে টাকা রোজগার করতে চাই না। আমরা তো সব রকম ভাবে চেষ্টা করে দেখেছি। এটা করেও দেখি, কি ক্ষতি আছে? আমার তো কিছু মনে হচ্ছে না। আমাদের সব স্বপ্ন পূরণ হবে তাহলে। একজন মহিলা প্রচুর টাকা রোজগার করার সুযোগ পেলেন। টাকা, যেটা ওনার পরিবারের সমস্ত সমস্যা দূর করবে। কিন্তু ওনার এই প্ল্যান ওনার স্বামীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। টাকা রোজগার করার তার এই প্ল্যানটা কি ছিল, আর তাদের এত টাকার কেন দরকার ছিল? মা, আমি কেন পড়তে পারবো না? আরে পড়াশোনা করে কি করবি? 7-8 বছর বাদে তোরও তো বিয়ে হয়ে যাবে, তখন তো নিজের ঘরই সামলাতে হবে। তাহলে পড়ে কি লাভ হবে? কিন্তু মা, দাদার বই পড়তে আমার খুব ভালো লাগে। আরে ওইসব ফালতু জিনিস। এখন যা কিছু শিখছিস সেটাই তো জীবনভর কাজে আসবে, বুঝেছিস? আমার ঘরের পাশে সুন্দর একটা বাগান আছে। চন্দ্রা, আমি 8 ঘন্টা ধরে আমার বই খুঁজছি, আর তুই এটা নিয়ে বসে আছিস? কতবার তোকে বলেছি না আমার বইটা একদম হাত দিবি না? কথা কানে যায় না? বাবা, আমিও পড়তে চাই, আমিও স্কুল যাব। চন্দ্রা, আমি এত রোজগার করি না যে 4 জনকে পড়াতে পারবো। তোর 3 ভাইকে পড়াতে গিয়ে আমি হিমশিম খাচ্ছি। তাছাড়া তুই তো জানিস আমরা তোর বিয়ের জন্য একটু একটু করে টাকা জমাচ্ছি, বুঝিস তো? আমি স্কুলে যাব। দেখ, তোর রোজ এক বায়না পড়বো পড়বো, পড়ে তোর কিচ্ছু হবে না, বুঝেছিস? ঘরের কাজ শেখ। ফের যদি জেদ করেছিস এক চড় মারবো। যা, জল নিয়ে আয়। রাইট টু এডুকেশন অ্যাক্ট, অনিবার্য আর বিনামূল্য শিক্ষা পদ্ধতি, যাকে সাধারণভাবে RTE বলা হয়। সংসদে এটা 26শে অগস্ট 2009-এ পাশ হয়েছিল। আমাদের সংবিধানের অ্যাক্ট 35 আর আর্টিকেল 21A 1 এপ্রিল 2001-এ কার্যকর হবার পর 6 বছর থেকে 14 বছর পর্যন্ত সমস্ত বাচ্চাকে তার বাসস্থান থেকে 3 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত স্কুলে শিক্ষার অধিকার দেওয়া হলো। এটা অনুযায়ী সমস্ত প্রাইভেট স্কুলকে HIV আক্রান্ত, প্রতিবন্ধী, অনাথ, অনুন্নত জাতি, উপজাতি, সমাজের পিছিয়ে পড়া আর আর্থিকভাবে পিছিয়ে থাকা বাচ্চাদের জন্য 25% সংরক্ষণ রাখতে হবে। রাজ্য সরকার বা স্থানীয় সংস্থা এই শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য বছরে 60,000 টাকা পর্যন্ত সাহায্য করবে। 1992-তে চন্দ্রা পড়াশোনার জন্য ছটফট করছিল, কিন্তু তখন ওর পড়াশোনা করার ইচ্ছে পূরণ হয়নি। চন্দ্রা, কত দেরি করে এসেছিস? বৌদি ওই মেয়ের স্কুলে দেখা করতে ডেকেছিল, তাই দেরি হয়ে গেল। তোর তো দেখছি রোজই নতুন অজুহাত। জানিস আদার বেরোবার সময় হয়ে গিয়েছে। আমি এক্ষুনি করে দিচ্ছি সব।
তোমার ছেলেমেয়েরা ভালোই পড়াশোনা করছে। আজ মঞ্জুর স্কুলে গিয়েছিলাম। ভালো কথা বলেছ, কিন্তু এখন ওদের ফিস দেওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। আমি তো আর বড় লোক নই। আরে অসুবিধাটা তো বোঝো। মঞ্জুর 25,000, নকুলের 35,000, সামনের বছর 40,000 হবে। বুঝতে পারছো কিছু? আরে স্কুলটা তো ভালো না? ভালো, কিন্তু ওরা তো বাঁচতে দেবে না। আরে কথায় কথায় টাকা। আরে এটাও তো ভেবে দেখো, দুজনে পড়াশোনাতে ভালো, ওরা ভবিষ্যৎ গড়বে। যখন গড়া হবে দেখবো। এখন খাতা বই কিনতেই তো হিমশিম খাচ্ছি, আর প্রত্যেকদিন সেটা বাড়ছে, যেটা আমাদের ক্ষমতার বাইরে। তুমি ওদের লেখাপড়া নিয়ে একটু বেশি ভাবছো, বাস্তবটা একটুও বুঝছো না। আমরা দুজনে মিলে সামলে নেব। আমি কিন্তু খুব চিন্তায় আছি চন্দ্রা। স্যার আপনাকে ডাকছেন, যান। হ্যাঁ, বসো চন্দ্রা। না স্যার, ঠিক আছে। চন্দ্রা, নকুলের ফিস আগের টার্ম থেকে জমা পড়েনি। স্যার আমি তো আপনাকে বলেছিলাম টাকা জোগাড় করতে পারি। দেখো চন্দ্রা, যেরকম আমি বলেছিলাম যে একটা টার্ম তো আমি সামলে নেব, কিন্তু এখন তো দ্বিতীয় টার্মও শেষ হতে চলেছে। আর একটু সময় দিন। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় টার্ম তোমাকে কিন্তু একসাথে জমা করতে হবে, কারণ স্কুলের যে নিয়ম কানুন আছে সেটা তো সব বাচ্চার জন্য সমান। তুমি বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, আমি দিয়ে দেব। ফ্যাক্টরি থেকে কিছু অ্যাডভান্স নাও না, শুনছো? চন্দ্রা, আমি জানতাম এই দিনটা দেখতে হবে। আমাদের বাস্তবটা বুঝতে হবে চন্দ্রা। আমরা দুজনে মিলে 10,000 টাকা আয় করি না, জিনিসের দাম ক্রমশ বাড়ছে। আরে তুমি বুঝতে পারছো কোনো রকমের সংসার চালাচ্ছি আমি। একটু বোঝার চেষ্টা করো, নকুলের ফিস দেওয়াটা খুব মুশকিলের, আর দিন দিন সেটা বাড়বে। ওকে সরকারি স্কুলে ভর্তি করে দিই বরং, আর মঞ্জুর লেখাপড়াটা বন্ধ করে দিই। না, কখনো না। আমি ওদের ভালোভাবে পড়াতে চাই। এটা তোমার স্বপ্নই থেকে যাবে চন্দ্রা। আমাদের স্বপ্ন দেখার অধিকার নেই। আরে অধিকারের নিকুচি করেছে, যা আয় করি তার মধ্যেই চালাতে হবে। তুমি একবার তোমার মালিকের সাথে কথা বলে দেখো না। আমিও এদিক থেকে চেষ্টা করছি। তুমি বড্ড বেশি জেদ করছো। একদিন না একদিন সবাইকে ডুবিয়ে ছাড়বে তুমি। স্যার, 6 মাসের অ্যাডভান্স? তুমি কি পাগল হয়ে গেছো রমেশ? প্রয়োজন আছে স্যার। 6 মাসের অ্যাডভান্স নিয়ে তুমি কি করবেটা কি বলো তো? টাকা তুমি এক্ষুনি খরচ করে ফেলবে, পরে 6 মাস তোমার সংসার চলবে কি করে? তারপরে তুমি অন্য কাজ ধরবে, আর এখানে আসবে না। আমি তোমাকে ফোনের পর ফোন করব আর কপাল চাপড়াতে থাকবো। আপনি আমাকে বিশ্বাস করুন স্যার, এরকম কিচ্ছু হবে না। কি বলছো হবে না? আমি বলছি এটাই হবে। হ্যাঁ, 1-8 মাসের অ্যাডভান্স যদি চাও চলো করে দিচ্ছি, কিন্তু তুমি 6 মাসের কথা বলছো, অর্ধেক বছরের কথা বলছো। এটা হবে না রমেশ, ইম্পসিবল। স্যার, 20,000 টাকা কিন্তু অনেক বেশি চন্দ্রা। নকুলের স্কুলে ফিস দিতে হবে বৌদি। কোন স্কুলে পড়ে তোর ছেলে? সিগন্যালের পাশে ইংলিশ মিডিয়াম স্কুলটাতে। ওই স্কুলে পড়ে তোর ছেলে? হ্যাঁ বৌদি। দেখ চন্দ্রা, এতটা অ্যাডভান্স দেওয়া মুশকিল, তাও তোর দাদা আসলে আমি কথা বলে দেখছি। ওই স্কুলে পড়ে ওর ছেলে? হ্যাঁ, ও তো সেটাই বললো। বাবু, খেলা বন্ধ কর আর খেয়ে নে চুপচাপ। মা বাস 2 মিনিট, এটাকে মেরে ফেলি। 20,000 টাকা ওর ছেলের স্কুলের ফিজের জন্য চেয়েছে? আমার মনে হয় মিথ্যে কথা বলছে, অন্য কাজের জন্য চেয়েছে হয়তো। যদিও ওর ছেলে ওই স্কুলে পড়ে থাকে, তবুও সেখান থেকে ওকে নিয়ে সরকারি স্কুলে ভর্তি করে দেওয়া উচিত, যেটাও চালাতে পারবে। যেটা পারবে না সেটা কেন করে? আর একটা কথা বলছি, টাকা নিয়ে হাওয়া হয়ে যাবে, তারপর তুমি আমাকে বলবে কাজ করার কেউ নেই, লোক খোঁজো। ইয়েস, আমি জিতে গেছি। আই গট দ্য ডেভিল। ইয়েস। $25,000 এখনো বাকি আছে চন্দ্রা। স্যার অনেক কষ্টে 10,000 জোগাড় করেছি,
আর একটু সময় দিন, আমি বাকিটা দিয়ে দেব। এর আগেও তোমাকে অনেক সময় দিয়েছি, কারণ নকুল একজন ব্রাইট এবং ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। কিন্তু সবসময় তো এটা চলতে পারে না। দেখো, নকুলকে আমি ক্লাস 5-এ ওঠাতে পারবো না যতক্ষণ ওর সমস্ত ফিস জমা না পড়ছে। দেখো চন্দ্রা, পরের বছর তোমার এই বছরের বাকি ফিস, তার সঙ্গে চলতি বছরের ফিসও জমা করতে হবে। এসব তুমি কি করে পারবে? স্যার, আমি যেভাবে হোক সামলে নেব, আপনি শুধু আমাকে একটু সময় দিন। ঠিক আছে, এই টার্মটাও আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এই টার্মের শেষে গতবার এবং এবারের ফিস যদি তুমি জমা না করো, তাহলে আমাকে কোনো ডিসিশন নিতে হবে। নকুল, ওখানে বিস্কুট রাখা আছে, মঞ্জু এলে ওকে চা করে দিস। ঠিক আছে মা। চন্দ্রা, আরে 7:30 বেজে গেছে। বৌদি 10 মিনিটে করে দিচ্ছি। বৌদি, আজ কি করব? চন্দ্রা, তুই তো জানিস আমাদের বাড়িতে 8টার সময় ডিনার টাইম। এবার তাড়াহুড়ো করে জানি না কেমন রান্না করবি। ভালো করেই করব বৌদি। চন্দ্রা, আমি জানতে পেরেছি যে তুই এফ আর জিবিতেও কাজ করছিস আর ওখানে আগে যাচ্ছিস। চন্দ্রা, তুই আমাদের এখানে অনেকদিন ধরে কাজ করছিস। যদি এরকমই চলতে থাকে তাহলে আমাদেরও অন্য কাউকে খুঁজতে হবে। দাও, আমি সবজি কাটছি। আরে এই তো 10 মিনিটে হয়ে যাবে। আরে দাও না, আমি কেটে দিচ্ছি। মঞ্জু, তোর হোমওয়ার্ক হয়ে গেছে? না, বাকি আছে। মা, একটু না, অনেকটাই বাকি আছে। স্কুলে অনেক হোমওয়ার্ক দিয়েছে মা। হ্যাঁ, সেটা তো ভালো, তোর ভালোর জন্যই তো দেয়। জানো মা, দাদা আমাকে একটুও সাহায্য করে না। তো বাকিটা তুই নিজে করে নিবি। আচ্ছা, কারোর থেকে ধার নিলে হয় না? কে দেবে? তোমার কোনো বন্ধুর সাথে কথা বলো না। আরে তুমি কি পাগল হলে চন্দ্রা? নিজে এত কাজ করছো, তার উপরে ধার নিয়ে বোঝা বাড়াবে? এইভাবে কিচ্ছু হবে না। তুমি যদি 24 ঘন্টা কাজ করো না, তাহলেও কিচ্ছু হবে না। সামনের বছর ফিস বাড়বে, জিনিসের দাম বাড়বে, কত ধার করবে? ধারেতে পিষে মরবো, শেষ হয়ে যাবো আমরা। আরে নকুল, তুই এখানে কি করছিস? ক্লাসে যাবি না? মা, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছে। ঠিক আছে, ক্লাসে দেখা হবে। স্যার, আর একটু সময় দিন না। দেখো, এর আগে আমি অনেক সময় দিয়েছি, আমার পক্ষে আর সম্ভব নয়। প্লিজ আমাকে আর লজ্জিত করো না। সেভেন 3 21, 21 প্লাস 3 24। 24। এখানে 4 লেখ আর এখানে 2। সরি চন্দ্রা, আমি বলেছিলাম কিছু হবে না।
40,000 তো অনেক টাকা। এত টাকা আমি কোথা থেকে পাবো? এত টাকা তো দিতে পারবো না। 1-2 হাজারের ব্যাপার হলে সেটা দেখতাম, 5,000 হলেও ভাবতাম, কিন্তু এত টাকা পারবো না রে। না ভাই, পারবো না। এমনিতেই মাথার ওপর 25,000 টাকার দেনা রয়েছে, কি করে শোধ করবো জানি আরে না। আমি তোকে টাকাটা দিয়ে দেবো ভাই। আরে থাকলে নিশ্চয়ই দিতাম, না বলতাম না। না চন্দ্রা, এত টাকা দিতে পারবো না। আর ধরে নে তোকে কেউ এতগুলো টাকা দিয়েও দিল, তাহলেও তোরই অসুবিধে হবে। তুই শোধ করবি কি করে? এখন শুয়ে পড়ো। আমরা তো চেষ্টা করে দেখলাম, ভগবানের এটাই মর্জি, তো আমরা কি করব? শুয়ে পড়ো। সব মায়েরই শখ থাকে, তার স্বপ্ন থাকে যে তার সন্তান সব থেকে ভালো সুযোগ সুবিধা পাক। আর চন্দ্রারও সেটাই ছিল। শিক্ষা যেটা সে নিজে অর্জন করতে পারেনি, তার বাচ্চাদের দিতে চেয়েছিল। সে চাইতো যে ওরা জীবনে ভালো সুযোগ পাক। আর ও এখন এমন একটা অবস্থায় দাঁড়িয়েছিল যেখানে একদিকে ওর ছেলের স্কুলের ফি জমা না দেওয়ার জন্য তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আর অন্যদিকে তার সামনে টাকা রোজগারের একটা ভালো পথ ছিল। জানতাম বৌদি স্কুলের ফিজ অনেক বেশি, কিন্তু বাচ্চাদের ভালোভাবে পড়াতে চেয়েছিলাম। কেন ওরা ভালো স্কুলে পড়তে পারবে না? হ্যাঁ, কিন্তু ওই ধরনের স্কুলে তো খরচা হবেই। জানি বৌদি, কিন্তু ওখানকার পড়াশোনা, টিচার সবই খুব ভালো। আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ দিতে চাই, আর সেটা ভালো পড়াশোনা থেকেই সম্ভব। এ থেকে ওরা জীবনে কিছু করতে পারবে, এগোতে পারবে। কিন্তু এখন কি করি কিচ্ছু বুঝতে পারছি না। একটা উপায় আছে, তুই চাইলে বলতে পারি। বলো না বৌদি। আমাকে আমার বান্ধবী এটা বলেছিল। আগে ওর ঘরেও টাকা পয়সার খুব টানাটানি ছিল। ইয়েস, মিসেস গীতা বলেছিলেন আপনি আসবেন। কি করতে হবে আমাকে? দেখুন, আমাদের এটা ফার্টিলিটি ক্লিনিক। এখানে ফার্টিলাইজেশনের জন্য ডোনারের দরকার পড়ে। সে সমস্ত লোক যারা তাদের শুক্রাণু, ডিম্বাণু দিতে রাজি হয়। এইভাবে যাদের বাচ্চা কাচ্চা হয় না, সেই সব মানুষদের সাহায্য করি আমরা। প্লিজ এরকম একদম ভাববেন না যে এটা কোনো খারাপ কাজ। আমরা শুধু একটা হরমোনের ইনজেকশন আপনাকে দেব, যাতে আপনার ভিতরে ডিম্বাণু তৈরি হবে। তারপর সেই ডিম্বাণুকে নিয়ে আমরা স্টোর করে নিই, তারপর সেটা ফার্টিলাইজ করি। প্রত্যেক 3 মাসে আপনি একবার ডোনেট করতে পারবেন, আর প্রত্যেক ডোনেশনে আপনাকে কিছু টাকা দেওয়া হবে। কত টাকা? এই ধরুন 3,000 টাকা প্রত্যেক ডোনেশনে। এতে আমার প্রয়োজন মিটবে না। আমার 40,000 টাকা চাই। আমার ছেলের স্কুলে মাইনে দিতে পারিনি বলে ওকে স্কুল থেকে বের করে দিয়েছে। কিন্তু ডিম্বাণু ডোনেশনের জন্য এর থেকে বেশি তো পাবেন না। হ্যালো, চন্দ্রা, ডক্টর পারেখ বলছি। নমস্কার ম্যাডাম। চন্দ্রা, একটা উপায় আছে। তুমি কালকে আমার সাথে ক্লিনিকে দেখা করো। আচ্ছা আচ্ছা ম্যাডাম। একটা উপায় আছে, তুমি কালকে আমার সাথে ক্লিনিকে দেখা করো। আচ্ছা আচ্ছা ম্যাডাম। টাকা পাবো রমেশ, এত টাকা পাবো যে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। 2 লাখ টাকা। যথেষ্ট হয়েছে চন্দ্রা। টাকা রোজগার করতে গেলে এখন এইসব করতে হবে? আমি মোটেও এইভাবে টাকা রোজগার করতে চাই না। একটা কাপল আছে যাদের বাচ্চা হচ্ছে না। ওনাদের স্যারোগেসির জন্য কাউকে দরকার। সেটা কিরকম?
ওনাদের বাচ্চা তোমায় নিজের পেটে রাখতে হবে। সেটা কিভাবে? বাচ্চার ভ্রূণ তোমার গর্ভে রেখে দেওয়া হবে, আর তারপর 9 মাস পর্যন্ত ওনাদের বাচ্চা তোমায় পেটে রাখতে হবে। দেখো, এতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আজকাল তো এটা হয়েই থাকে। এখন এটা সবাই বুঝেছে আর মেনেও নিয়েছে। এতে ওই কাপলসদেরও উপকার হয় যাদের বাচ্চা কাচ্চা হয় না, আর সঙ্গে সঙ্গে সারোগেটেড মারও উপকার হয়। কত টাকা দেবে? ওই কাপল তোমাকে 2 লাখ টাকা দিতে রাজি আছে। ওনারা জানেন যে এই টাকাটা তোমার বাচ্চার পড়াশোনার জন্য দরকার। আমাকে একটু সময় দিন, আমি ওর সাথে কথা বলে দেখি। হ্যাঁ, নিশ্চয়ই কথা বলবে। আমরা তো সব রকম ভাবে চেষ্টা করে দেখেছি, এটা করেও দেখি। কি ক্ষতি আছে? আমার তো কিছু মনে হচ্ছে না। আমাদের সব স্বপ্ন পূরণ হবে তাহলে। ভুলে যাও সব, এরকম কিচ্ছু করবে না। আমি রাজি নই। যে স্কুল থেকে নকুলকে বের করে দেওয়া হয়েছিল সেই স্কুলেই তাকে পড়াবার জন্য চন্দ্রার জেদকে কি হঠকারিতা বলা হবে, নাকি এটাকে একজন মায়ের নিজের সন্তানকে সব থেকে ভালো শিক্ষা দেবার স্বপ্ন বলা বেশি উচিত হবে? ওই স্কুলকে কি এই প্রশ্ন করা উচিত নয় যে একজন মেধাবী ছাত্রের ফি মকুব করে দেওয়া বা সেটাকে কম করার ভাবনা তাদের মাথায় কেন এলো না? এই প্রশ্ন কি আমরা করতে পারি না যে এই অবস্থায় রাইট টু এডুকেশন অ্যাক্ট কেন প্রয়োগ হলো না? আরে নকুল, কি পড়ছিস? মা, গত বছরের বই। এখন এই বইটা পড়তে খুব ভালো লাগে। চন্দ্র, আমি এটা কিছুতেই মেনে নেব না যে তুমি অন্যের বাচ্চাকে জন্ম দাও। দেখো, আমি তো কোনো অন্যায় করছি না, আর কোনো পাপও করছি না। কোনো নিঃসন্তানকে সন্তান দেওয়া তো ভালো কাজ। নিজের বাচ্চাদের ভবিষ্যৎ গড়াটাও ভালো কাজ। তোমার কি মনে হয় তুমি গর্ভবতী হলে সেটা কেউ জানতে পারবে না? পাড়াপড়শি, আত্মীয় স্বজন সবাই জিজ্ঞেস করলে কি উত্তর দেব বলো? আমি ভেবে নিয়েছি, আমরা বলবো যে এটা আমাদের বাচ্চা, আর জন্মাবার পরে বাঁচেনি। এটা ঠিক নয় চন্দ্রা। ভুলও নয় রমেশ। আমি ডাক্তারের সাথে অনেকবার কথা বলেছি, উনি আমাকে বলেছেন যে এই পদ্ধতিতে অনেকের বাচ্চা হচ্ছে। তুমি আমার কথা শোনো, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। তুমি কি চাও ওরাও আমাদের মতো করে বাঁচুক? না তো, তাহলে না করো না। আমি যা বলছি শোনো। আর আর লোকের কথায় আমরা কেন চলবো? কে কি বলবে, কি ভাববে? তারা কি আমার বাচ্চাদের কথা একটুও ভাবে? আমাদের জীবন, আমাদের সবকিছু আমাদের বাচ্চারা। আমাদের ওদের কথা ভাবা উচিত, ওদের ভালো পড়াশোনা দেওয়া উচিত, ওদের স্বপ্ন পূরণ করা উচিত। আমাদের স্বপ্ন তো পূরণ হয়নি, অন্তত ওদের তো হোক।
তুমিও না চন্দ্রা, বড্ড জেদি। তুমিও না চন্দ্রা, বড্ড জেদি। আমি খুব খুশি চন্দ্রা যে তুমি এই সব তোমার স্বামীর মত নিয়েই করছো। আগে আমি তোমার কিছু টেস্ট করে দেখব, আর তারপর সেই কাপলের সাথে তোমাদের দেখা করাবো যাদের বাচ্চা তোমায় পেটে রাখতে হবে। নমস্কার। 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 আপনারা যেটা আমাদের জন্য করতে যাচ্ছেন সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা এখনই আপনাদের টাকা দিয়ে দেব। আর প্রেগন্যান্সির সময় যা কিছু দরকার হবে তার সমস্ত দায়িত্ব আমাদের। আমরা সম্পূর্ণ খেয়াল রাখবো। মা, আমি ক্লাসে যাই। যা বাবা। আর চন্দ্রা সন্তানের জন্ম দিল। দত্তক নেবার সমস্ত নিয়ম পালন করার পর বাচ্চাটাকে ওই দম্পতির হাতে তুলে দেওয়া হলো, যাদের জন্য চন্দ্রা সারোগেট মা হলো। নকুল স্কুল জয়েন করে নিয়েছিল আর তার পড়াশোনা ভালোই চলছে। এই টাকাটা নিয়ে চন্দ্রা আর রমেশ নিজেদের সমস্যা সমাধান করতে সফল হলেন। আর এখন ওদের ইচ্ছে আরো মজবুত হয়েছে। ওরা সিদ্ধান্ত নিয়েছে যে দুটি সন্তানকেই খুব ভালোভাবে শিক্ষা দিতে হবে, এমন শিক্ষা যার উপর ওদের আর সমস্ত বাচ্চার অধিকার আছে। রাইট টু এডুকেশন, অনিবার্য আর বিনামূল্য শিক্ষা পদ্ধতি, সমস্ত বাচ্চার প্রয়োজন, সমস্ত বাচ্চার অধিকার, সমস্ত মা বাবার স্বপ্ন, আশা আর আকাঙ্ক্ষা। স্কুলের বেড়ে চলা ফিয়ের সমস্যা এমনই যেটা সম্পন্ন লোকেরাই সামলাতে পারে। হয়তো একটু কষ্ট হয়, কিন্তু নিজেদের সন্তানের সোনালী ভবিষ্যতের জন্য সব মা বাবাই এটা করে থাকেন। কিন্তু গরিবদের কি হবে? বিনামূল্য বা কম ফিয়ের অনেক স্কুল আছে, সব এলাকায় সরকারি স্কুল আছে, কিন্তু এই স্কুলগুলো শিক্ষা সেই স্তর বা গুণমানের সমকক্ষ হতে পারে না যেটা প্রাইভেট স্কুলগুলো দেয়। অমুক ইন্টারন্যাশনাল বোর্ড, তমুক ইন্টারন্যাশনাল কারিকুলাম, এই এন্ট্রান্স ফি, স্কুলের প্রয়োজন। শিক্ষাকে কি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান হয়ে উঠতে দেওয়া উচিত? শিক্ষাকে কি বিক্রি করতে দেওয়া উচিত? কোয়ালিটি অফ এডুকেশনের মধ্যেও কি ভেদাভেদ থাকা উচিত, যেখানে এটা সরাসরি সম্পর্ক দেশের বাচ্চাদের সঙ্গে, দেশের ভবিষ্যতের সঙ্গে? কল্পনা করুন যখন পাড়ার সরকারি স্কুলের সমস্ত সুবিধা প্রাইভেট স্কুলগুলোর মতো হবে, আর পড়াশোনা বিনামূল্যে বা কম ফিয়ে করা হবে। কল্পনা করুন সেই দিনটার যখন সম্পন্ন লোকেদের সন্তান আর গরিবের সন্তানের পাওয়া শিক্ষার স্তর সমস্তভাবে একরকম হবে। কল্পনা করুন যে সরকারি স্কুলের টিচাররাও ঠিক ততটাই ভালো বেতন পাবেন যতটা প্রাইভেট স্কুল বা অন্য প্রফেশনাল লোকেরা আজকাল পেয়ে থাকেন। কথায় বলে যে জ্ঞান বিনামূল্যে দিতে হয়। কল্পনা করুন যখন জ্ঞান বিনামূল্যে পাওয়া যাবে আর সমান পাওয়া যাবে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরও একটা নতুন। তুমি মেয়েটার নাম শুনেছো? পূরবী। Purabhi Nathan from India. Yeah. আমি পূরবী, বয়স 19। কোথা থেকে বলতে শুরু করব আমার ব্যাপারে? আমি কোথায় জন্মেছি? কেন জন্মালাম আমি ওখানে? কেন ওখানে বড় হয়ে উঠলাম? আমার জীবনে কি করার ছিল? এইসব প্রশ্নের আমার কাছে কোনো সঠিক উত্তর ছিল না। প্রায়শই রেড লাইট এলাকায় জন্ম নেওয়া বাচ্চারা, দেহ ব্যবসার মাঝখানে বড় হয়ে ওঠা বাচ্চারা ধীরে ধীরে ওই চোরাবালিতেই ডুবতে থাকে। আর এর সতর্কবার্তা না ওরা কানে শুনতে পায়, না ওরা চোখে দেখতে পায়, আর বেশিরভাগ সময় ওরা বুঝতেও পারে না। এই ধর, 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 এই ধর, ধর, ধর।
পুরবী, জাহ্নবী, রুচি, অর্চনা, আসো এদিকে। এই নাও, তোমার জন্য, এটা তোমার জন্য, আর এটা তোমার। কি ভালো। পুরবী, জাহ্নবী, রুচি, চল স্কুলের সময় হয়ে গেছে। পরে যাব। স্কুল তোদের টাইমে চলবে? তোরা আসবি না আমি নিচে যাব? আসছি। পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা কর, তবে জীবনে কিছু করতে পারবি। আমার পড়তে একদম ভাল লাগে না। তাহলে কি করবি বড় হয়ে? আমি জানি না, আমি কোয়েল দিদির মতো হব। আচ্ছা। লাগছে? মারবে নাকি? একে তো বাবা বলে তুই আমার মেয়ে না, তুই আমার মেয়ে না। এখন তো আমার মনে হয় ও আমার বাবাই নয়। আজকাল তুই বেশি কথা বলছিস। তাহলে বাবা কেন বলে যে আমি ওর মেয়ে নই? কারণ তুই বললে কোনো কথা শুনিস না। না, আমি কালো তো, সেই জন্যে। আরে এখনো তো 10 বছরও হয়নি, কোনো বুদ্ধি শুদ্ধিই হয়নি তোর। আরে আমার সব স্বপ্ন তোকে, জাহ্নবীকে আর রুচিকে নিয়েই তো। তোরা ভালো করে পড়াশোনা করবি, এই নরক থেকে বাইরে যাবি, তোরা মানুষ হবি। 8 আর কি? সকাল থেকে তুমি এই কথা 8 বার বলেছো, এখনো 12 বার বলবে। তুমি দিনে এই কথাটা 20 বার বলো, একদম সিরিয়ালের মতো। ছাত্ররা গুণফল বার করতে গেলে আমাদের গুণ করতে হবে। মনে করো আমাদের কাছে 8খানা বস্তু আছে, এর মধ্যে 2টো করে বস্তুকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমরা গুণফল পাবো 8। আর 3কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে ভেরি গুড। অর্চনা আমার সব থেকে ভালো বন্ধু ছিল, ওর মা পাশেই থাকতো। অর্চনা, আমি, আমার বোন জাহ্নবী আর রুচি সবাই আমরা একসাথেই খেলতাম। আমাদের ইচ্ছে, পছন্দ, অপছন্দ সব একরকমই ছিল। যেমন আমরা টিভি দেখতে খুব ভালোবাসতাম। ভুলটাই ভাবছিলাম, আর বসুধাকে পেলাম ভুল বোঝার জন্য। একটু অসতর্ক হয়েছে কি পুরো অঙ্কটাই ভুল হয়ে গেল। হয় সারাদিন ধরে খেলবে আর না হলে টিভি দেখবে, পড়াশোনার তো কোনো বালাই নেই। মা, আমার পড়তে ভালো লাগে না। কেন বারবার বলো? শান্তিতে টিভিতেও দেখতে দাও। তোমার বাড়িতে নেই তো? বাবা, তুমি কি এনেছো? তোর বাপ তো বড় লোক, তাই না? কি বলছো তুমি? আমাকে যে রোজ তোদের জন্য চকলেট নিয়ে আসবে। আমি বলছি যে বসুধা এখানে মাথা নেই। খারাপ করিস না, চল যা এখান থেকে যা। খাবার তৈরি হয়েছে নাকি? আরে খাবার তৈরি হয়েছে নাকি? চেঁচিও না, বানাচ্ছি তো। আমিও এক্ষুনি কাজ থেকে এসেছি। কথা শোনার আগে টিভি সাউন্ডটা কমা। আমার কয়েকটা শর্ত আছে। কিসের শর্ত? তুমি খুব ভালো করে জানো যে বাবার বললাম না আস্তে কর, কানে কথা যায় না। সিদ্ধার্থর হাত ছিল। মাইনে পেয়েছো? করানো হয়েছে। না, তাই আমার 7 তারিখ আজ। মাইনে পাওনি না মদ খেয়ে এসেছো? আরে টাকা ছাড়া সংসার চালাবো কি করে? যখনই মাইনের কথা বলি তখন চুপ করে যাও, এদিকে খাওয়ার জন্য চিৎকার করতে থাকো। কিন্তু পেট চলবে কি করে কোনো খেয়াল আছে তোমার? সারাদিন কাজ করে এসেছি, মাথা গরম করিস না কিন্তু। মদ গিলে এসেছো, সংসারের কোনো চিন্তাই নেই তোমার। চুপ করবি। বাবা, মাকে মারবে না। তুই আবার আমাকে বাবা বললি? তোকে কতবার বলেছি না যে আমাকে বাবা বলে ডাকবি না? ঠিক আছে, আর বাবা বলবো না, কিন্তু মাকে মারবে না। আরে মারছো কেন তুমি ওকে? কি করবি তুই? হ্যাঁ, আরে, ছাড়ো বলছি। চল চল বাইরে চল, মারবে না। বাইরে বেরো, বাইরেই থাকবি। ওই সিঁড়িগুলোই আমার আস্তানা ছিল। আমি জানতাম বাবা না ঘুমিয়ে পড়া পর্যন্ত মা দরজা খুলতে পারবে না। আমি ওখানেই পড়ে থাকতাম। যেতে আসতে লোক আমায় দেখতো, আমি ওদের দেখতাম। এইগুলো তো সবসময় হতো, এতে কিছু নতুন ছিল না। না না, আমি কোনো পুলিশ বা স্পেশাল ব্রাঞ্চ থেকে আসিনি। আমি তো একজন সোশ্যাল ওয়ার্কার। এই মেয়েদের সঙ্গে কি কথা বলো তুমি? আসলে আমি ওদের ভালোর জন্য, ওদের উন্নতির কথাই বলছিলাম। আমি দিব্যা দেবীর অফিস থেকে এসেছি, যিনি এখানে আপনাদের সাথে দেখা করতে আসেন, কাজ করতে আসেন। গতবার যখন কথা হয়েছিল বলেছিল যে বাচ্চাদের স্কুলে পাঠাবে, আমাদের সেন্টারে পাঠাবে। ওখানে আমরা লেখাপড়া শেখাই আর এছাড়াও অনেক কাজ করি। 3টে মেয়েই স্কুলে যায়,
আমরা তো চেষ্টা করি ওদের পড়ানোর জন্য, কিন্তু আমার বড় মেয়ে আছে না পূরবী, ওর পড়াশোনায় একদম মন নেই। আমি ওর সাথে কথা বলবো। একটা কাজ করো, একবার ওকে নিয়ে আমাদের সেন্টারে আসো, হয়তো ওর পড়াশোনায় মন বসবে। আমি রিমোট ছাড়াও টিভি চালাতে পারি। আগে বল যে কাল তুই এনজিও সেন্টারে যাবি কিনা। সেটা পরে হবে, আগে রিমোট দাও। না, আগে 1 ঘন্টা পর, তারপর দেব। ঠিক আছে, আমি চালু করে নিচ্ছি। আরে তুই নিজের ভালো মন্দটা বুঝবি না? আমি ভালো মন্দ বুঝি, তোমরাই ভালো করে কথা বলো না, কারণ আমি কালো তো সেই জন্য। আবার আবার মুখে মুখে তর্ক করছিস? একটা কথা যদি কখনো শুনে। আমি পালিয়ে যাব, কোনোদিন খুঁজেও পাবে না, আর ফিরেও আসবো না। আবার আবার মুখে মুখে তর্ক। হ্যাঁ কোয়েল। কমলা দিদি একটু ডাল হবে? হ্যাঁ নাও না। তুমি রিমোট দেবে না তো? দেখো কালকে আমি কি করি। হ্যাঁ হ্যাঁ দেখবো। কি হয়েছে? ও এত ঝগড়া করছে কেন? কিচ্ছু না, বদমাইশি। পড়াশোনা করবে না, টিভি দেখবে। হ্যাঁ আমি সেটাই করব, আমার পড়তে একটুও ভালো লাগে না। দিদি তুমিও তো পড়াশোনা করো না, স্কুল গিয়ে কি হবে? মা আমাকে রোজ স্কুলে পাঠায়, আর মা জানে না যে আমি স্কুলে গিয়ে রোজ ঘুমোই। পূরবী, তোর বয়স মাত্র 10, আর তার থেকে অনেক বেশি জগৎটা তুই এখানেই দেখেছিস, কিন্তু তাও এমনও কিছু আছে যা তুই জানিস না। আজকে আমি তোকে সব সত্যি বলছি, আমাদের জীবনের সত্যিটা। ওই পরিবেশের যেটা বাস্তব, ওই ব্যবসা, ওই পেশার যেটা বাস্তব, যেখানে বয়স আর শরীর দুটোরই আকর্ষণ খুব তাড়াতাড়ি চলে যায়, আর লাগাতার গ্রাহকদের প্রয়োজন মেটাবার জন্য সবসময় নতুন শরীর দরকার হয়। আমিও যখন তোর মতন ছিলাম, আমিও তখন পড়াশোনা করতাম না, বাকি সব কিছু করতাম, পড়াশোনাটাই করতাম না। কিন্তু তুই জানিস, তুই যদি এই পরিবেশ থেকে বেরোনোর চেষ্টা না করিস, তাহলে এই পরিবেশই তোর জীবন হয়ে যাবে। কিন্তু এখান থেকে বাইরে গিয়ে কি হবে? আমিও সেটাই ভাবতাম যখন আমি বড় হলাম, আর আমাকেও সেটাই করতে বলা হলো যা এখানকার সব মেয়েরাই করে থাকে। একজন গ্রাহক এলো, আমার তাকে খুশি করার ছিল। তারপর রোজ নতুন নতুন গ্রাহক আসতে লাগলো, আমাকে তাদেরও খুশি করতে হলো। আমার এসব একদম ভালো লাগতো না। এটাই তো ব্যবসা এখানকার। অনেক সময় মনে হতো যে এখান থেকে পালিয়ে যাই, কিন্তু কোনো উপায় ছিল না। গ্রাহক আসতে থাকলো, টাকা পেতে থাকলাম, তারপর এই পরিবেশই আমার জীবন হয়ে দাঁড়ালো। এখন অভ্যেস হয়ে গেছে। আফসোস হয়, যদি আমি পড়াশোনাটা করতাম, তাহলে এই নোংরা পরিবেশ থেকে বেরিয়ে আমি দুটো রোজগার করে খেতে পারতাম। তোর মা এখানকার পরিবেশটা বোঝে, ও জানে যে এই পরিবেশ তোকেও শেষ করে দেবে। এই জন্যই তোকে বলে পড়াশোনাটা কর, পড়াশোনাটা কর, পড়াশোনাটা কর পূরবী। কিছু হয়ে দেখা, এমন কিছু কর যেটা তোর মা করতে পারেনি। সেদিন কোয়েলদির কথা বুঝতে পেরেছিলাম, মনে হলো ও সব সত্যি বলছিল। বুঝতে পারলাম যে মা সবসময় আমার ভালোর জন্য বলে। সেদিন একটা প্রশ্ন এলো আমার মনে, যেটা আমি কখনো জিজ্ঞেস করিনি। মা ওখানে এলো কি করে? কোঠাটা আমার দাদুর ছিল, ওনার লোকসান হলো, তাই ওটা বিক্রি করে মা আর দিদিমাকে নিয়ে গ্রামে চলে গেলেন। কিন্তু তারপরে উনি মারা গেলেন, আর দিদিমা ফিরে এলেন।
আমার মা কোঠার পাশে একটা ফ্যাক্টরিতে কাজ করত। আমরা ওই কোঠার বিল্ডিংয়েই থাকতাম। আমার মা ওই কোঠার মেয়েদের মতন কোনো কাজই করতো না। মাঝে মা আবার গ্রামে ফেরার কথা ভেবেছিল, আর ওখানে গিয়েও ছিল। ওখানেই বাবার সাথে দেখা হয়। ওখানেই বিশেষ কিছু হলো না, তাই মা আর বাবা ফিরে এলো। মা বলেছিল বাবার সাথে যখন দেখা হয় বাবা ভালো মানুষ ছিলেন, এরকম ছিল না। জাহ্নবী আর রুচির সাথে তো ভালোই ব্যবহার করতো, কিন্তু আমাকে কেন এত ঘৃণা করতো, এই প্রশ্নটা বারবার মাথায় আসতো। তোকে কতবার বলেছি না তুই আমার সঙ্গে বসে খাবার খাবি না? কেন বাবা? ছাড়ো না, খাবার সময় তো চুপ করো। নে চল বেরো, বাইরে বেরো। তুমি সবসময় এরকম কেন করো বাবা? তোকে বলেছি না আমাকে বাবা ডাকবি না। আরে ছোড়ো না, ছাড়ো না। বাচ্চারা মনে করো আমাদের কাছে 10খানা আপেল আছে, সেগুলোকে 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। কোয়েল দিদি যা বলেছিল সেটার মানে বুঝতে পারছিলাম। মনে হচ্ছিল ঠিকই বলেছে। পড়ার চেষ্টাও করেছিলাম, কিন্তু একটু মন লাগতো না, খুব একঘেয়ে লাগতো। আর আমাদের জল সঞ্চয় করে রাখা উচিত। আমি কোঠায় থাকা বাচ্চাদের জন্য চালানো এনজিওতেও গেছিলাম, কিন্তু তাতেও আমার মন বসছিল না। পুরবী, তুমি দেখেছো আমাদের কাছে কত কিছু আছে? তোমার কিছু পছন্দ হয়েছে? আমি টিভি দেখতে ভালোবাসি। ও বাবা, তোমার টিভি দেখতে ভালো লাগে? আর গল্প শুনতে? হ্যাঁ, হয়তো। তাহলে তুমি গল্পের বই পড়ার চেষ্টা করো। এই দেখো, খুব ভালো গল্পের বই। আমরা সবাই একসাথে পড়ি। ও হাতে করে 1 কৌটো চকলেট নিয়ে আসলো, ঠিক আছে? মাসি আলমারি থেকে 1 হাঁড়ি চকলেট বার করে পান্টির সামনে রাখলো, ঠিক আছে? মানে আলমারি থেকে এ মুন্না মোবাইল, এ পাপ্পু পেজার, এ উল্লাস ভাই, তোর শুধু এসবই ভালো লাগে, সারাদিন টিভি দেখা, নাচানাচি করা। হ্যাঁ, আমার এটাই ভালো লাগে। এ পাপ্পু পেজার, এ উল্লাস ভাই, मेरा चल गया चक्कर, शाम सवेरे दिल में मेरे लव का कीड़ा है, शाम सवेरे दिल में। তুই একে পড়াতে চাস, একে মানুষ করতে চাস? অন্তত মেয়েদের ভবিষ্যতের জন্য চেষ্টা তো করছি আমি। ফালতু সব তুই করছিস, কিচ্ছু হবে না, এর কোনোদিন মানুষ হবে না। তুমি সবসময় এই কথাটাই ভাবো, তাই না? আবার তর্ক করছিস তুই? হ্যাঁ করছি, তুমি সবসময় এটা বলি করছি। আর তুমি কি করো? তুমি রোজ বাড়ি এসে নিজের বউকে মারো। তো বড় সাহস তো! তুমি এটাই করতে পারো। আরে শোনো না। তুই বেরো বাইরে। ওই রাতেও সিঁড়িগুলোই আমার ঠিকানা ছিল, কিন্তু ওই রাতে আমার জীবন বদলে গেল। কখন ওই লোকটা এলো আমি বুঝতেই পারিনি। আমি ঘুমোচ্ছিলাম, ও আমার মুখটা চেপে ধরলো আর আমাকে ঘরের ভিতর নিয়ে গেল। ও খুব শক্তিমান ছিল, আমার মুখটা চেপে ধরেছিল। কি? যা বাইরে যা, সবাই খুশি হয়ে যাবে। বাজারে একটা নতুন জিনিস এসছে, আর আমি তোর কাছে রোজ আসবো। চিন্তা করিস না, আস্তে আস্তে তোরও এইসবের অভ্যেস হয়ে যাবে। তো
তোমরা সবাই জানো যে কান শোনার জন্য ব্যবহার হয়। কিছু জন্তুর কান বাইরের দিক থেকে দেখা যায়, আর কিছু দেখা যায় না। ঘুমোচ্ছিস না? বেশ, এবার তাহলে বলো কোন কোন জন্তুর কান বাইরে থেকে দেখা যায় না? আর একটু দিই তোকে। কি হয়েছে পুরবি? তুই কিরকম চুপচাপ থাকিস আজকাল? হঠাৎ করে ক্লাসে বইও পড়তে শুরু করেছিস। কই না তো, কিছুই হয়নি। আমাকে দাও, আমাকে দাও চকলেট। আমাকে দাও। এটা তোমার আর এটা তোমার। পুরবি, চকলেট। পুরবি, কি হয়েছে? আজকাল এত চুপচাপ থাকিস? আজকে আমি তোকে সব সত্যি বলছি। যখন আমি বড় হলাম, একজন গ্রাহক এলো। আমার তাকে খুশি করার ছিল। চিন্তা করিস না, আস্তে আস্তে তোরও এইসবের অভ্যেস হয়ে যাবে। যখন ওখান থেকে অদ্ভুত একটা আওয়াজ আসলো তো কার্পেন্টার ভয় পেয়ে গেল। ও ভাবলো এটাকে আলাদা রেখে দিই। পুরবি, তোমার এই বইটা পছন্দ? আমার ছবি দেখতে ভালো লাগে, কিন্তু এটাতে কি লেখা আছে সেটা বুঝতে পারি না। সেদিনের পর থেকে আমি খুব ভয় পেয়েছিলাম। আমি ওই সিঁড়িগুলোর কাছে আর কখনো যেতে চাইতাম না। তারপরে আমি আর বাবার সাথে কোনো ঝগড়াও করতাম না। ওই রাত যা হয়েছিল সেটা আমি নিজের মধ্যেই রেখেছিলাম, কাউকে কিচ্ছু বলিনি, মাকেও না। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, খুব লেগেছিল আমার। ওই লোকটা বলেছিল আমার অভ্যাস হয়ে যাবে। কোয়েল দিদির বলা সব কথা আমার চোখের সামনে ভেসে উঠেছিল। আমি ওখান থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম। দারুণ ব্যাপার পুরবি, খুব ভালো। আই এম প্রাউড অফ ইউ। তুমি খুব ভালো রেজাল্ট করেছো। দিদি, আমি আরো পড়াশোনা করতে চাই। নিশ্চয়ই করবে, যদি মন স্থির করে নাও তাহলে অসম্ভব কিছুই না। দিদি, আমি কি 11 আর 12 ক্লাসের জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে যেতে পারি? এই স্কুলটা খুব ভালো, আমাকে এখানে ভর্তি নেবে তো? ফর্মটা তো ফিল আপ করো দেখি। এমনিতে তো তোমার রেজাল্ট খুবই ভালো।
মা আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে নিয়েছে। কি? আমার নাম মেরিট লিস্টে এসেছে। ভগবান, তুমি আমার স্বপ্ন পূরণ করলে। ওনারা যা বলেন তুই সব বুঝতে পারিস, তাই না? অল্প অল্প বুঝতে পারি, কিন্তু কঠিন আছে। আমিও ওই স্কুলেই পড়বো। Motion of an object can be represented by a position-time graph. Such a graph is an important tool to represent and analyze different aspects of motion of an object. For a motion of its straight line, say x-axis with the x coordinates varies with time. We have xt graph. Purabi, are you interested in listening? Or you are just interested to writing down what I speak? স্যার, ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ ভেরি ফাস্ট। আমি নোটবুকে সব লিখে নিচ্ছি, বাড়িতে গিয়ে পড়ে নেব। It's in the book also. If you pay attention here, you will understand better, right? ওকে স্যার। আস্তে আস্তে বললে আমি সব বুঝতে পারি, কিন্তু শুধু আমার জন্য তো আসতে বলবেন না। না, তুই যেটা করেছিস ওটা কম কিছু নয়। আর তুই এইসব বইগুলো কি করে পড়িস বলতো? শালিনী দিদির কাছ থেকে সাহায্য চাইলে ও কখনো আমায় না করে না, কিন্তু অর্চনা, বাড়িতে পড়াটা খুব মুশকিল হয়ে যায়। তোর বাবা কি এখনো আগের মতো তোকে বকে? সব সময় থাকে, জানি না কেন। মাকে যখন জিজ্ঞেস করি আমাকে নিয়ে কি সমস্যা, মা কিছুই বলে না। অর্চনা, তোর বাবা তোকে খুব ভালোবাসতো, তাই না? হ্যাঁ, হয়তো বাসতো, কিন্তু আমি জানি না। মা বলতো যখন আমি খুব ছোট ছিলাম তখনই বাবা মারা গেছে। তোকে খুব ভালোবাসতো, তাই না? হ্যাঁ, হয়তো বাসতো, কিন্তু আমি জানি না। মা বলতো যখন আমি খুব ছোট ছিলাম তখনই বাবা মারা গেছে। আমি বুঝতে পারছি পুরবী। তুমি আমায় সাহায্য করবে তো দিদি? হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু তার আগে তোমার মায়ের সাথে কথা বলতে হবে। একে নিয়ে খুব চিন্তায় থাকতাম, ভাবতাম কি জানিও কি করবে, কিন্তু হঠাৎ করে জানি না কি হলো, এত মন দিয়ে পড়তে শুরু করলো। এটাই তো আমি চাইতাম, যে ও জীবনে কিছু করে দেখাক, সফল হোক। ও যদি বাইরেও চলে যায় তাহলেও আমার স্বপ্ন পূরণ হবে। আমাদের এখানে তো থাকার কোনো ব্যবস্থা নেই, কিন্তু হ্যাঁ, একটা এনজিও আছে যাদের সাথে আমরা কাজ করি, ওখানে থাকার ব্যবস্থা আছে। আপনি নিয়ে যান না ওকে। এটা তো ভগবানের আশীর্বাদ যে পুরবী এই সুযোগটা পেয়েছে। আপনি একে নিয়ে যান। একে দেখে জাহ্নবী আর রুচিও ভাববে যে আমরাও কিছু করব, দিদির মতো হব। জামা, এ হাই। হাই, এ হলো পুরবী। হাই পুরবী, আই এম অর্পিতা। হাই, প্লিজ হ্যাভ আ সিট। যখন আমি একে প্রথমবার দেখেছি তো টিভি দেখতে পাগল ছিল, আর এখন এই সপ্তাহে লয়ার হবে, তো পরের সপ্তাহে ডক্টর, আর তারপরের সপ্তাহে একজন ইঞ্জিনিয়ার। অ্যান্ড আই এম শিওর এদের মধ্যে একটা তো নিশ্চয়ই হতে পারবে, তাই না পুরবী? অর্পিতা একজন এনআরআই ছিলেন। তিনি ভারতে নিজের এনজিও চালু করতে এসেছিলেন আর আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের নিয়ে কাজ করতে চাইছিলেন। চেষ্টা করছিলেন যে ওই বাচ্চারা যাতে একটা ভালো পরিবেশ পাক, ভালো শিক্ষা পাক, সমান সুযোগ পাক, যাতে তারা জীবনে কিছু করে দেখাতে পারে। মানসী, দিশা, গীতা, ও হলো পুরবী। হাই পুরবী। হাই পুরবী, এবার থেকে তুমি ওদের সাথে এখানেই থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম।
এটা পড়তে চেয়েছিলে তো? হ্যাঁ ম্যাম, আমি ইংলিশ শিখতে চাই। এখনো আমার অনেক ভুল হয়। তাতে কি হয়েছে? ভুল করলে তবেই তো শিখবে। আর 1 মিনিট, তাও যদি তোমার মনে হয় যে তুমি কোনো ওয়ার্ডের মানে বুঝতে পারছো না, তুমি আটকে যাচ্ছ, তাহলে এই নাও, এর নাম হলো ডিকশনারি। এখানে তুমি সবকটা মানে খুব ভালোভাবে বুঝতে পারবে। আর প্রবলেম হলে আমি তো রয়েছি। থ্যাংক ইউ ম্যাম। আমি 2 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি, ইন্টেরিয়রে, গ্রামে, বস্তিতে, ওখানকার বাচ্চাদের সঙ্গে ওয়ার্কশপ করব। ওখানে আমার কারোর হেল্পের দরকার হবে, যে ওই বাচ্চাদের লেখাবে, পড়াবে, বর্ণ চেনাবে। তোমাদের মধ্যে কে যেতে চাইবে আমার সাথে? সবার আগে আসে ক। ক। তো এবার ক দিয়ে কোন পাখির নাম হয় যে কাকা করে? কাক। এরপরে হবে খ। খ দিয়ে এমন কি আছে যে লাফিয়ে লাফিয়ে চলে? খরগোশ। খুব ভালো, তাহলে খ দিয়ে খরগোশ। আমি অনেক ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাই করেছি, পরে ডিসাইড করব। অ্যাডমিশন যদি না হয় তো অনেক জায়গা আছে, কোথাও না কোথাও নিশ্চয়ই পাবো। কিন্তু বিদেশে লেখাপড়া করতে গেলে শুনেছি অনেক খরচ করতে হয়। সাইকোলজি। গুড। তুমি সিরিয়াস? হ্যাঁ, আমি ফাইনালি ভেবে নিয়েছি আমি কি করতে চাই। আচ্ছা, তো সাইকোলজি নিয়ে পড়ার পর তুমি কি করতে চাও? আমি কাউন্সিলর হব, বাচ্চাদের সাহায্য করব, বিশেষ করে আমার মতো বাচ্চাদের যাদের পড়াশোনা একটুও মন লাগে না। ওদের একটু ভালোবেসে যত্ন করে বোঝানো যেতে পারে, ওদের এই ছোটবেলার জেদগুলো ভেঙে ওদের একটা ভালো উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখানো যেতে পারে। আমার মতো পরিস্থিতির বাচ্চারা অনেক সময় নিজের ভালো মন্দ বুঝতে পারে না, ওদের এই নোংরা থেকে বার করে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়া যেতে পারে। ম্যাম, আমি কি আমার পড়াশোনার জন্য বিদেশ যেতে পারি? হোয়াই নট? অ্যাটলিস্ট আমরা একবার চেষ্টা তো করে দেখতে পারি। ওখানে ফিস অনেক বেশি, তাই না? ওগুলো সব পরের কথা, আগে আমরা অ্যাপ্লাই তো করি। আরে হ্যাঁ, তুমি কোথায় যেতে চাও? আই মিন, তুমি কোথায় অ্যাপ্লাই করতে চাও? কিছু ভেবেছো? আই ডোন্ট নো। ওকে দেন, একটা কাজ করি, সব জায়গায় অ্যাপ্লাই করি। পূরবী, কেমন আছিস তুই? ভালো আছি। এই কোয়েল দিদি, যার কথা আপনাকে বলেছিলাম, আমার প্রথম কাউন্সিলর। হাই, আমি অর্পিতা। নমস্কার। দিদি আমাকে জীবনের অনেক কিছু শিখিয়েছে। তবে কি ও এবার বিদেশ যাবে? যদি অ্যাডমিশন হয়ে যায় তাহলে অবশ্যই যাবে, আর আমার পুরো বিশ্বাস আছে যে ওর অ্যাডমিশন হয়ে যাবে। ওর না পাসপোর্ট তৈরি করতে হবে, সেই জন্য আমার ওর বার্থ সার্টিফিকেট দরকার। মা, ওই যে বার্থ সার্টিফিকেট? হ্যাঁ, ওটা যত্ন করে রাখা আছে, আমি আনছি। ঠিক আছে। তাই না? আচ্ছা, আর কোন সাবজেক্ট তোমার ভালো লাগে?
সাবজেক্ট তোমার ভালো লাগে? সমস্ত পেপার ওয়ার্কই মোটামুটি হয়ে গেছে, শুধু একটা জিনিসই বাকি আছে, তোমার পাসপোর্টের অ্যাপ্লিকেশন। পূরবী, কি হয়েছে? তোমার বাড়ি থেকে ফিরে আসার পর থেকে দেখছি তুমি খুব চুপচাপ। সব ঠিক আছে তো? তোকে বলেছি না আমাকে বাবা বলে ডাকবি না। বেরো বেরো এখান থেকে। অর্চনা, তোর বাবা তোকে খুব ভালোবাসতো, তাই না? হয়তো বাসতো, কিন্তু আমি জানি না। মা বলতো যখন আমি খুব ছোট ছিলাম তখনই বাবা মারা গেছে। অর্চনা আমার ছোটবেলার বন্ধু ছিল, আমার বেস্ট ফ্রেন্ড। এখন জানতে পারলাম ও আমার হাফ সিস্টারও। মা বলল অর্চনার বাবা অজিতই আমার আর জাহ্নবীরও বাবা। আর যাকে আমি এতদিন বাবা ভাবতাম সে শুধু রুচিরই বাবা। পূরবী, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, কিন্তু তোমাকে এই সবকিছু ভুলে জীবনে অনেক বড় হতে হবে, কেমন? হ্যাঁ ম্যাম, আমার এখন বাবার প্রতি আর কোনো রাগ নেই, কোনো ঘেন্না নেই। Purabhi Nathan, she isn't from India. Oh, Miss Arpita Paul, she was there for seminar. She is very bright. Okay. I think we should forward it. As per her recommend. Okay. পূরবী, অর্পিতা ম্যামের কল আছে, কিছু কথা বলতে চাইছেন। হ্যাঁ ম্যাম, ওকে, আমি 15 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি। ওনারা কি বললেন? এক্ষুনি ওনারা ফোন করবেন, তুমি নিজেই জানতে পারবে। হাই সারা, ইয়াপ, শি ইজ হিয়ার, জাস্ট স্পিক টু হার। হ্যালো, গুড মর্নিং ম্যাম। পূরবী, পূরবী, What's your name? Purabhi Nathan. Purabhi Nathan. Purpose of visit? I'm a student pursuing graduation in psychology. Do you have a scholarship? Yes sir, I have a scholarship and my living expenses have been funded. Proof of funding is attached. Okay. Good. Just step a little back, facing the camera. Purabhi. আমি Purabhi Nathan.
পুরবী স্টুডেন্ট ভিসা পেয়ে গেছে আর শীঘ্রই সে হায়ার স্টাডিজের জন্য বিদেশ চলে যাবে একটা স্কলারশিপ প্রোগ্রামের অংশ হিসেবে। যদিও ওর থাকা খাওয়ার খরচের জন্য ফান্ড জোগাড় করতে হয়েছিল। অর্পিতার এনজিও পুরবীর এই খরচ তোলার জন্য অনেকগুলো ইভেন্ট করে আর ডোনেশন জোগাড় করে। ইতিমধ্যেই ওর প্রয়োজনীয় সমস্ত খরচের ব্যবস্থা করা হয়েছে। পুরবীর বোনেরাও ওর থেকে অনুপ্রাণিত হয়ে এমন সুযোগ পাওয়ার জন্য চেষ্টা করছে। এই এলাকায় কাজ করা সেই এনজিও যারা পুরবীকে সাহায্য করেছিল আর অর্পিতার এনজিও দেহ ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত মহিলাদের সন্তানদের আর অন্য আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের ভবিষ্যৎ উন্নত করার চেষ্টায় সমানে কাজ করে যাচ্ছে। ক্রাইম পেট্রোল কুর্নিশ জানায় সেই সমস্ত সমাজসেবকদের যারা নিঃস্বার্থভাবে অক্লান্তভাবে চেষ্টা করে যাচ্ছেন সাহায্য করতে। সেই মানুষগুলোর জন্য নতুন সুযোগ, নতুন আশা আর নতুন সম্ভাবনা তৈরির চেষ্টা করছেন যাদের সত্যি এটা দরকার আছে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর মনে রাখবেন, ইচ্ছা থাকলেই উপায় হয়। জয় হিন্দ।